নমস্কার, শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল। একসঙ্গে অনেকগুলো পরিবার অথৈ জলে পড়েছে। কার দায় তা নিয়ে যখন পাল্টা আক্রমণ চলছে, তখন গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দেখা গেল অন্য ছবি। গতকাল ওই অনুষ্ঠানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ তিনি কি বললেন, যে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিতে চান। আগে আমরা দেখেছিলাম তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন যে কমিটি গঠনের, আর ওই একই অনুষ্ঠানে অর্থাৎ গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ব্রাত্য বসু বললেন যে তার সঙ্গে দেখা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিঠি দিন, আর সেই চিঠি তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেবেন। শাসক বিরোধীর চেনা ভঙ্গি থেকে বেরিয়ে এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা অবশ্যই নজর রাখবো সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে একেবারে তুলকালাম পরিস্থিতি, সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে, অবশ্যই সেই দিকেও আমরা নজর রাখবো। এই দুটো বিষয়ে আলোচনা শুরু করব এবং তার জন্য যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে পরিচয় করব। আমাদের সঙ্গে এখানে রয়েছেন উপস্থিত তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন শীর্ষেন্দু সিংহ রয় এবং দেবনারায়ণ সরকার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আর ঠিক যেরকম আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে শাসক বিরোধীর যে চেনা আক্রমণ যে ছন্দ, সেই ছন্দ থেকে বেরিয়ে একদম অন্য ছবি ধরা গেল, মানে দেখা গেল কোথায়, গতকাল সঙ্গে সুমন অনুষ্ঠানে। যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে যাবেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য বসু মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে, আর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই সেই নির্ঘণ্ট নির্ধারিত হলো। দেখুন। তাহলে কি আপনি চাইছেন বা আপনি বলছেন যে প্রস্তাবটা মৌখিকভাবে ইথার তরঙ্গে ভাসিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যদি মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, তাহলে এই যে ফর্মুলা, এই সর্বদলের একটা কমিটি, এইটার একটা মানে এটা বিবেচনা করে দেখা হবে বা এটার একটা বাস্তবসম্মত বা এটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করবে? স্পেসিফিক্যালি আমি আপনার কাছে জানতে চাইছি। অভিজিৎ বাবু তো এই সিস্টেমে এতদিন কাজ করছে, দিন যে অ্যাপিলটা করেছিলেন উনি বলছেন যে আমি দলমতের ঊর্ধ্বে উঠে আমি দিদিকে বলছি। একদম এই যে দলমতের ঊর্ধ্বে উঠে দিদিকে যখন কোন একজন মানুষ অ্যাপিল করে, তখন তার মধ্যে আসলে রাজনৈতিক রং থাকে না, তার মধ্যে একটা ব্যক্তির ছোঁয়া থাকে। আমি অভিজিৎ বাবুর কাছে স্পেসিফিক্যালি জানতে চাইছি, যেহেতু শিক্ষামন্ত্রী এই কথা চিঠি দেওয়ার কথা বললেন, আপনি কি মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি দেওয়ার কথা ভাবছেন আপনার এই প্রস্তাবটা নিয়ে? কাল সকাল 12টার মধ্যে পাঠিয়ে দেবো চিঠিটা। আচ্ছা, প্রয়োজনে আমি নিজে গিয়ে নবান্নর দুয়ারে দাঁড়াবো। এই চিঠিটা প্রয়োজনে নিজে হাতে লিখে নিয়ে বা টাইপ করে নিয়ে আমি নবান্নর দুয়ারে গিয়ে দাঁড়াবো, হাত জোর করে বলবো যে দিদি একটু দেখুন। আমি দুজনকেই অত্যন্ত ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে এই মুহূর্তের সবথেকে বড় খবর, পুরোটা দর্শকরা লাইভে দেখলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়ে চিঠি তিনি দেওয়ার একটা কথা রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন যে কালকে 12টার মধ্যে তিনি শুধু পাঠাবেন চিঠি তা নয়, যদি প্রয়োজন হয় সেই চিঠি নিয়ে সশরীরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে এই প্রস্তাব তুলে দিতে পারেন। আমি বলছি আমার ধারণা, আমার ডান দিক এবং বাঁ দিকে দুজনে আছে, দুজনের উদ্দেশ্য সমস্ত এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো একই। সেটা হচ্ছে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য, আই রিপিট, যারা যোগ্য তারা প্রত্যেকে তাদের সম্মানের সরকারি চেয়ারটা, তাদের সম্মানের জায়গাটা ফিরে পান। নিঃসন্দেহে এই বিষয়টার উপর আমাদের অবশ্যই নজর থাকবে। পুঙ্খানুপুঙ্খ প্রতি মুহূর্তের খবর আপনাদের কাছে আমি রাখবো। আমি আবার দুজনকে ধন্যবাদ জানাবো। আমি দুজনকে লাইনে রাখবো, তার কারণ অভিজিৎ বাবু, তাহলে আমি যা বলছি, যে ব্রিফ করলাম দর্শকদের, আপনি সেটাই বলছেন তো? একদম একদম তাই বলছি। আপনি যা বলেছেন, আমি কালকে সকাল 12টার মধ্যে এই চিঠি নিয়ে আমি নিজে যাব, সঙ্গে আমার হয়তো একজন সহকারী থাকবে, ব্যাস। ব্রাত্য বসুর কাছে যাব, রাজ্যের শিক্ষামন্ত্রী। নবান্নে নিশ্চয়ই ওনার চিঠি রিসিভ করার জন্য ব্যবস্থা করা হবে বা কেউ থাকবেন? আমি ওনার চিঠি যাতে মুখ্যমন্ত্রী নিজে নিতে পারবে কিনা, আমি তো বিকাশ ভবনে বসে ওই না নিজেকে নিতে হবে না। ওনার একতলায় যদি রিসিভ, আপনি বিকাশ ভবনে বসেন, আমি তারপরে বিকাশ ভবন মুখ্যমন্ত্রীকে দিয়ে এসে তার কপিটা বিকাশ ভবনেও দিতে পারি। আপনি একটা কাজ করুন না, কারণ আমি মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে উনি দেখা করবেন কি করবেন না সেটা তো আমি সত্যি এখানে এখন এই মুহূর্তে বলতে পারি না। মুখ্যমন্ত্রী দেখা চাইছি না আমি। না, আমি তাহলে একটা আপনাকে প্রস্তাব দেবো, বিকল্প। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি। অত্যন্ত অত্যন্ত ভালো প্রস্তাব। আপনার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, আমি চলে যাব, 12টার মধ্যেই যাব।
আপনি না থাকলেও আপনার দপ্তরে পৌঁছে দিয়ে আমি আসবো। বাবাই আমি থাকবো না, আপনি যদি খুব ভালো হয়, আমি আমার সকালে একটা মিটিং আছে, আপনি 2টো নাগাদ আসেন। হ্যাঁ 2টো নাগাদ, হ্যাঁ ঠিক আছে, 2টো নাগাদ আসবো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আপনাদের একদম আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি আমি বলছি যে এত ভালো লাগছে আজকে এইটা ভেবে যে দেখুন এর আলটিমেট কি ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, কিন্তু রাজ্যের শাসক এবং বিরোধী, শিক্ষামন্ত্রী এবং সাংসদ এবং প্রাক্তন বিচারপতি মুখোমুখি একটা লাইভ টেলিভিশন অনুষ্ঠানে বসে তারা একটা প্রস্তাব নিয়ে কথা বলছেন, এবং যে প্রস্তাবটার সঙ্গে এই রাজ্যের হাজার হাজার দুর্ভাগা শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদের জীবন জীবিকা, বেঁচে থাকা, এই মুহূর্তে ভালো থাকা, এইটা যুক্ত। আমি বলছি ঠিক এই সদুদ্দেশ্যেই তো সবসময় রাজনীতি তো এইটার জন্যই, যে সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, যারা নিপীড়িত মানুষ, যাদের প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন, সেই কষ্টগুলো দূর করার জন্যই তো মানুষ জনপ্রতিনিধি বাছেন, রাজ্যে বাছেন, লোকসভায় হলে কেন্দ্রের জনপ্রতিনিধি বাছেন। কিন্তু আমি বলছি কোথাও একটা মনে হচ্ছে জানেন সারা প্রতিদিন তো এই সন্ধ্যেবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এই তর্ক বিতর্ক তরজা চলে, কিন্তু কোথাও একটা সদর্থক আলো। আমি আবার বলছি যে এজলাসে বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় সেই মামলায় 2022-এর 14ই জুন সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাননি, আজকে এই সঞ্চালকের চেয়ারে বসে কিন্তু সুড়ঙ্গের শেষে আমি আলো দেখতে পাচ্ছি, সদিচ্ছা এবং সদর্থক আলোচনার আলো। তার কারণ যে ওই ছেলেগুলো, ওই যোগ্য ছেলে মেয়েগুলো, ওরা তো আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, ওদের পাশে থাকতেই হবে। এবিপি আনন্দ কিন্তু এই কাজ করেই যাবে, এবং দলমত নির্বিশেষে আমি চাইব ঠিক আজকের ঘটনার মতো সবাই এগিয়ে আসুন, রাজনীতি ভুলে ওদের পাশে দাঁড়ানো, এবং এই পাশে দাঁড়ানোর চেষ্টায় কিন্তু মানুষ মনে রাখবেন। আমি এখান থেকে সরাসরি আলোচনায় যাব। শীর্ষেন্দু সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দু দা, মানে সত্যি এটা সত্যি খুবই ভালো লাগার জায়গা। ওই যে প্রথমেই বলছিলাম একেবারে শাসক বিরোধীর যে চেনা ভঙ্গি, সেখান থেকে বেরিয়ে একটা সাধু উদ্যোগ, সদিচ্ছা। কিন্তু প্রশ্নটা হলো শীর্ষেন্দু দা, এটা কতটা ফলপ্রসূ হতে পারে বলে আপনি মনে করছেন? সুড়ঙ্গ শেষে আলোর দিশা দেখানোর জন্য প্রথমেই আমি এবিপির সুমন দেকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং বিরোধী এবং শাসক দলকে এক জায়গায় নিয়ে আসার জন্যে আবার ধন্যবাদ জানালাম। এই জায়গাতে ভাবতে হবে, জট অনেক সময় এমন পাকিয়ে যায় যে না কেটে দিলে জটটা খোলা যায় না। 2500 বছর আগে আলেকজান্ডার সেই গার্ডিয়ান নট, তার কথা মনে পড়ে যায় যে তাকে কেটে দিতে হয়েছিল বলে কথিত আছে। সুপ্রিম কোর্টের এসএসসির যে অর্ডার, সেটা তাই হয়ে দাঁড়িয়েছে। এসএসসি বারবার কিন্তু বলেছিল যে আমরা সেই যোগ্য আর অযোগ্যের যে তালিকা এফিডেভিট দিয়ে 5-6 বার ধরে, তার তালিকা কিন্তু একবার 5000, একবার 2000, একবার 6000। এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার বলেছিলেন এসএসসিকে, আপনারাই পারবেন, আপনি পরীক্ষা নিয়েছেন, আপনারাই পারবেন। আজকে যদি সেই চিঠির উদ্যোগে শিক্ষামন্ত্রী বসে যোগ্য এবং অযোগ্যর তালিকা দিয়ে দেন, তাহলে অবশ্যই হবে। আজকে রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার, সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদের থেকে 30 দিনের মধ্যে করতে হয়, করেছেন। রিভিউ পিটিশনে সেই ঘরেই হয় যে ঘরে তার অর্ডার হয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর সঞ্জয় কুমারের ঘরে। তা সেই জায়গাতে যদি যোগ্য আর অযোগ্য বলা হয়, তাহলে যোগ্য যারা, তাদের আর চাকরি হারাতে হবে না। 6000ও যদি দেন, তাহলে 20,000 চাকরি বেঁচে যাবে বেকার ছেলেগুলোর। সেই জায়গাতে ভাবতে হবে। রাজ্য সরকার যদি আজও সদর্থক দিকটা চিন্তা করেন, সুড়ঙ্গের শেষে যদি আলোর দিশা দেখা যায়, তাহলে এর চেয়ে ভালো জিনিস আর হবে না বাংলায়। সেই জায়গাটা বারবার ভাবুন। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলে দিয়েছিলেন কিন্তু যে ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়োগ প্রক্রিয়াকে এত ধাক্কা দিয়েছে যে তা মেরামত এবং আংশিক পুনরুদ্ধার করা সম্ভব নয়। নিয়োগ প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা অবশিষ্ট নেই, তার অর্ডারে লেখা আছে। সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে যোগ্য এবং অযোগ্যের তালিকা এসএসসি একেবারে। আজকে এই যে গতকাল যে সদিচ্ছা আমরা দেখতে পেলাম, আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যাওয়ার কথা রয়েছেন, এবং একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যারা চাকরি হারিয়েছেন, যারা পথে বসেছেন, তারা আন্দোলনের পথে এবার হাঁটতে চলেছেন। বুধবার বেলা 12টায় রাজ্যের সমস্ত ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। দেখুন, মুখ্যমন্ত্রীর আশ্বাসেও চিড়ে ভেজেনি, আন্দোলনের পথেই হাঁটতে চলেছেন চাকরিহারাদের একাংশ। বুধবারই পথে নামছেন তারা।
দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে চাকরিহারাদের একাধিক আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিন্তু তাতে যে ছিঁড়ে ভেজেনি তা বুঝিয়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন চাকরিহারারা। বুধবার বেলা 12টায় রাজ্যের সমস্ত ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আজকে আমরা ফাইনালি এটা ঠিক করেছি যে প্রত্যেকটা ডিআই অফিসে, একদম গোটা পশ্চিমবাংলার যত ডিআই অফিস আছে, আমরা প্রত্যেকটা ডিআই অফিসে একদিনে তালা লাগাবো। আর বিজ্ঞপ্তিও দিতে হবে কারা যোগ্য, এই বিজ্ঞপ্তিটা দিতেই হবে যে কোনো মূল্যে, এবং ওই ফটোকপি অফ ওএমআর শিট এটা বের করতে হবে। উনি যেটা মুখে বললেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল কিন্তু পাচ্ছি না। উনি মুখে বললেন বেতন বন্ধ হবে না, আজকের এই খবর পেলাম যোগ্যদের বেতন বন্ধ হতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কোনো রকম নির্দেশ না থাকে, তার অধীনস্থ কর্মচারী কোন সাহসে, কোন তথ্য, কোন যুক্তিতে একজন শিক্ষক বা শিক্ষিকাকে তার খাতায় সই করতে না দিয়ে সাদা কাগজে সই করায়? এটা বিভিন্ন স্কুল থেকে আমাদের কাছে খবর আসছে। বাড়িতে পুলিশ পাঠিয়ে চাপ দেবার অভিযোগ অবধি তুলেছেন আন্দোলনকারীদের একাংশ। এখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি বলে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসলো যে আইবি থেকে নাকি লোক এসেছে 2-3 জন মিলে। তারা আমার খোঁজ নিতে গেছে, আমাকে ফোন করলো বাড়ি থেকে, বলছে স্কুলের নাম অ্যাড্রেস জানতে চাইছে। আমি বললাম ফোনটা দিন, কথা বলবো। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে? বললো গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছে, আমরা আইবি। মানে আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, এটা আমার মনে হয়। অথবা হতে পারে ডিটেলস নিচ্ছে, কোনো মানে হতে পারে কোনো প্রোটোকল। শিক্ষামন্ত্রী অবশ্য চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই ওনাদের রেসপন্ড করা উচিত। এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তর এখনো অধরাই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে দেবনারায়ণদার কাছে যাব। দেবনারায়ণদা, মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে, কিন্তু চাকরিহারারা তারা একেবারে নবান্নে যে নেতাজি ইন্ডোরে যে বৈঠক হলো তারপরে তারা স্পষ্টভাবে বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি কোনো রকম ভাবে রাস্তা বা সেই দিশা দেখাতে পারেননি। না, একটু আগে শেষান্তবাবু যে কথাটা বলছিলেন, আমার শেক্সপিয়ার সব ভালো যার শেষ ভালো, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েলে একটা কথা আছে, গুড অ্যালোন ইজ গুড উইদাউট এ নেম। ভালো নিজেই ভালো, এই ভালোটা যদি হয়, ইনি যেটা উদ্যোগটা হলো, আগে কথাটা মিডিয়ায় ভাসানো হয়েছিল, ব্রাত্যবাবু বললেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিন, বা সেটা যদি না করা হয় তো বোঝা যাবে না, মিডিয়া বললে তো হবে না। যাক, উদ্যোগটা হোক, এদিক থেকে উদ্যোগ হোক, যেখানে উদ্যোগ হোক। আমার প্রশ্নটা হচ্ছে, এই যারা যোগ্য, তার মানে এই 26,000-এর মধ্যে যদি 20,000 যোগ্য হয়, 20,000 যোগ্য চাকরি পাক। এখন প্রশ্ন হচ্ছে ওএমআর শিটটা সত্যিকারে আছে কি না। আমি সুমনের অনুষ্ঠানেই বলেছিলাম, যদি সরকারের থেকে থাকে এতদিন সরকার দিল না কেন। এখন আমরা মনে করছি হয়তো আছে, যদি না থাকে তাও অন্য একটা যদি পথ থাকে, কারণ যারা জেলে গেছে তারা যদি সত্যি এটাকে পুড়িয়ে ফেলে যায়, তারা তো শয়তানের মতো কাজ করেছে, কথাটা তো সত্য। তারা যদি সবকটা, এখন কিন্তু সে কটা মানে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তারা কিন্তু সবকটা একটা ইনে বডি জেলে আছে, তারা যদি সেটা পুরো নষ্ট করে যায়, অন্য পথও তো নিশ্চয়ই আছে, যে কোনো পথ থাক না কেন, সে পথে অন্তত এই যারা যোগ্য কিছুটা স্বীকার তো করেছে, যোগ্যরা তাদের পয়সা ফেরত। সুতরাং যোগ্যর একটা অযোগ্যর একটা মিনিমাম একটা পথ রয়েছে, এই পথ দিয়ে তাদেরকে ফেরত নিতে হবে, এটা আমিও চাই। যোগ্য অযোগ্যের তালিকাটা দেওয়ার দায়িত্ব ছিল যাদের, তারা সেই দায়িত্বটা পালন করতে পারেনি, যার জন্য ভুগতে হচ্ছে একেবারে যারা যোগ্য তাদেরকে। আমি এবার তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব। তন্ময় দা, শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য নিজেদেরকে দাবি করছেন বারবার, আমরা দেখতে পাচ্ছি এবার তারা একবার নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন, কিন্তু চাকরিহারারা বলছেন কোনো রকম দিশা তারা দেখতে পেলেন না। দেখুন, হচ্ছে নতুনভাবে কোনো সমাধানের সূত্র বেরোলে আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু আমাদের অবস্থানটা প্রথম থেকে পরিষ্কার যে দুর্নীতি করে যেন একজনও শিক্ষকের পদে না থাকেন,
আর ঘুষ দিয়ে চাকরি না যারা পেয়েছেন, আর যোগ্য প্রার্থী যেন একজনেরও চাকরি না চলে যায়। এবং এটাতে এসএসসিকে বলা হয়েছিল যে সেটাকে বাঁচতে, সরকারকে বলা হয়েছিল, তারা করেনি, তার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা বলছেন এটা ললিপপ, অনেকে বলছে দিলেন, ললিপপ দিলেন না, উনি ললিপপ দেখালেন আর সেই ললিপপের মধ্যে বিষ আছে, ওই ললিপপ খেলে তাদের আরও অসুবিধা হবে। উনি যেগুলো তাদেরকে করতে বলছেন যে আপনারা চাকরি চালিয়ে যান, আপনারা কাজ চালিয়ে যান, সেগুলো হচ্ছে কোর্টের অবমাননা হবে, তারা কোর্টের অবমাননার দায়ে পড়বেন। এবং উনি এবার এটা বলছেন যে আপনাদের তো নোটিফাই করা হয়নি, তো নোটিফাইটা করার দায়িত্ব কার? যেখানে এসএসসি রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে, সরকার রয়েছে, তার দায়িত্ব নোটিফাই করা। এক সেকেন্ড, সেটা হচ্ছে অন্য কিছু নয়। এই যে সদর্থক কথাবার্তা শুনলাম আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসুর, এটা টেলিভিশন চ্যানেলে শুনতে ভালো লাগলো, কিন্তু বাস্তবতার জায়গাটা আমরা যারা আন্দোলনকে খুব কাছ থেকে দেখেছি আমরা জানি যে এইটা এতটা সহজ হওয়ার সুযোগ কম। কারণ এসএসসির পরীক্ষা নিয়ামক সংস্থা, এসএসসির দেওয়ার কথা যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কীভাবে ব্যাপারটা সহায়তা করবে সেটা তিনি জানেন, আর ব্রাত্য বসু কীভাবে নেবেন সেটা তা জানেন। ব্রাত্য বসুর হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই যে আমরা রায়ের যে 35 নম্বর পাতায় আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে সুপারিশপত্র এবং নিয়োগপত্র, এই দুটো সংখ্যার মধ্যেও ফারাক আছে, এই পুরো বিষয়টা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওএমআর শিট ইচ্ছে করে বিকৃত করা হয়েছে। এখন এই ওএমআর শিট উদ্ধার করার জায়গা আছে কিনা আমি আগে গুলিয়ে দেওয়া রয়েছে, এবং সেই গুলিয়ে দেওয়াটা কিন্তু নেতাজি স্টেডিয়ামে প্রতিষ্ঠিত করেছেন। যোগ্য অযোগ্য এমন গুলিয়ে গেছে, এমনকি যে কারণে আমরা দেখতে পেলাম, আপনাদের অন্যভাবে নেবেন না, আপনারা সাংবাদিকদের একটা অংশ টেলিভিশন চ্যানেলে বোঝাবার চেষ্টা করছে কী এমন অপরাধ করে চাকরি চলে গেছে একজন অযোগ্য শিক্ষককে পাশে বসিয়ে। এই ঘটনা ঘটেছে, এই ঘটনাটায় একদল অযোগ্য শিক্ষকও একটা লাইসেন্স পেয়ে গেছে। এই ব্যাপারটা সমাজের পক্ষে ক্ষতিকর, পরবর্তী প্রজন্মের পক্ষে ক্ষতিকর। ডিওআই অফিসে গতকাল মেদিনীপুর শহরেই তালা লাগানো হয়েছিল এবং আজকে সেটা চারদিকে ছড়িয়ে পড়বে। আমরা একটা বিষয় খুব স্পষ্ট জানাচ্ছি, যোগ্য অযোগ্য তালিকা কিন্তু নির্দিষ্ট করা যায়। এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা, সেই গুলিয়ে দেওয়ার চেষ্টায় কোথাও গিয়ে সফলতা পাওয়া গেছে এবং এমন গুলিয়ে দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, যে কারা ভুগছে, যারা যোগ্য তারা ভুগছে, তাদের চাকরি নেই। এখন ইচ্ছাকৃত করা যায়নি। আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, পরীক্ষা দিয়ে দিয়েছে। খুব সামান্য ছোট্ট একটা উদাহরণ, একজন টিচার 10 জনের খাতা দেখছেন, 3 জনকে 10-এ 10 দিয়েছেন, 2 জনকে 7 দিয়েছেন, তিনিই বলতে পারবেন কেন 10 দিয়েছেন, কেন 7 দিয়েছেন। এসএসসি এখানে বলতে পারবে এসএসসি কারা যোগ্য কারা অযোগ্য। এবার সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা চেয়েছেন, সুপ্রিম কোর্ট কি করতে বলবে, কি করে বলবে? আজকে পরীক্ষা তো এসএসসি দিচ্ছে, গুলিয়ে দিলে হবে না, মানুষকে গুলিয়ে দিলে এটা হচ্ছে মাস্টার ডিগ্রি পিএইচডি ছেলেদের গোলাচ্ছেন, তারা সব বোঝেন, এরা নবম দশম পড়ান, একাদশ দ্বাদশ পড়ান। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অর্ডারে লিখছে, নিয়োগ অনিয়মের তথ্য থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন তার খামতি অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মানে শিশুদের ধামাচাপা দেওয়ার চেষ্টা, রাজনৈতিক আকচাকচি, সবের মধ্যে যাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল, যাদের পরিবার একেবারে অন্ধকারে ঢেকে গেল, তারা আজ রাস্তায় নেমে আন্দোলন করবেন বলে ঠিক করেছেন। এই বিষয়ে এখন আলোচনা শেষ করছি, তবে পরবর্তী পর্বে কি বিষয়ে আমাদের আলোচনা থাকছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে একেবারে তুলকালাম পরিস্থিতি কেন হলো, রাখবো আপনাদের সামনে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন।